গুলশানে চাঁদা নিতে ধরা পড়া সাবেক সমন্বয়কের বাসা থেকে সোয়া 2 কোটি টাকার চেক উদ্ধার করল পুলিশ। রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওয়াশিংটনের বৈঠকে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেল বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। এবং 8.8 মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, রুশ ও জাপান উপকূলে আছড়ে পড়ল সুনামি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে 2 কোটি 25 লাখ টাকার 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য জানান। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপির নিয়মিত তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মোহাম্মদ তালিবুর রহমান বলেন, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে 4টি চেক উদ্ধার করা হয়। চেকে মোট টাকা 2 কোটি 25 লাখ। এই ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। গুলশানে চাঁদাবাজির সঙ্গে আর কেউ জড়িত কিনা জানতে চাইলে তালিবুর রহমান বলেন, কারো দলীয় পরিচয় মুখ্য বিষয় নয়, তদন্ত চলছে। আর কেউ জড়িত আছে কিনা তা তদন্তে জানা যাবে। সংবিধানের 13শ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে সাবেক প্রধান বিচারপতিকে সিএমএম আদালতে হাজির করা হয়। পরে তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এক পর্যায়ে শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 2011 সালের 10 মে 13শ সংশোধনী রায় বাতিল করে রায় দেন। আরও 2বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে, তবে বিচারপতিগণকে সেই সরকারে নিয়োগ দেয়া যাবে না বলে রায়ে উল্লেখ করা হয়। এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে 22 জুলাই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেছিলেন। গত 8 জুলাই মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনের আপিল শুনানি শুরু হয়। 2014 সালের 24 নভেম্বর মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে সর্বোচ্চ সাজা কার্যকরের আদেশ দেওয়া হয়। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ 3য় আদালত এই রায় ঘোষণা করেন। এ সময় 31 আসামি আদালতে উপস্থিত ছিলেন। এছাড়াও মামলার বাকি 17 আসামিকে 2 বছরের জন্য কারাদণ্ড দিয়েছে। মামলায় বলা হয়, 2021 সালের 1 মে চাউলধনী হাওড়ে রাস্তার মাটি কাটা নিয়ে সুমেলের স্বজনদের সঙ্গে ঝামেলা বাঁধে স্থানীয় সাইফুলের। এক পর্যায়ে সাইফুল ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় 10ম শ্রেণীর ছাত্র সুমেল আহমদ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ
সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে 29 জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে বলে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে ধারণা পেয়েছেন, এমনটাই জানিয়েছেন তিনি। বাণিজ্য সচিব বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, তবে কত কমবে এখনই বলা সম্ভব হচ্ছে না। আগামীকালের বৈঠক শেষে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, এমনটাই বাণিজ্য সচিবের প্রত্যাশা। এই প্রতিনিধি দলে আরও আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। অন্তর্বর্তী সরকার তাদের এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আজ দুপুরে রাজধানী গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় আরও জানান, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে। সংস্কার চলমান প্রক্রিয়া, যতটুকু না করলেই নয় ততটুকুই সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধের প্রেক্ষিতে 3 আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। সকালে রাজধানীর নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই সিদ্ধান্ত নেয় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি। পরে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদল দেশের প্রয়োজনে যেমন জীবন দিতে জানে, তেমনি দেশের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র মোকাবেলায় অগ্রণী ভূমিকাও পালন করতে পারে। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করে ছাত্রদল। অনুমতিও পায় তারা, তবে এনসিপির অনুরোধে ছাত্রদল শেষ পর্যন্ত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, বিএনপি শান্তিপ্রিয় রাজনীতিতে বিশ্বাস করে বিধায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি উদার গণতান্ত্রিক সহাবস্থানে বিশ্বাসী, পরম সহিষ্ণু, গ্রহণযোগ্য সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে সরিয়ে শাহবাগ মোড়ে করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুক পোস্টে ছাত্রদলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এদিকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলামের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের এই উদারতাকে কেউ যেন আবার দুর্বলতা মনে না করে। 142 জন ছেলে মাত্র 1 মাসের মধ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে, সেই সংগঠনকে দমিয়ে রাখা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া, তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে কোনো লাভ হবে না। মানুষের সাধারণ ছাত্র সমাজও এটা বিশ্বাস। ছাত্রদলের অনুষ্ঠানের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনো ভোগান্তি তৈরি হয়, সেই কারণে নগরবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, দেশব্যাপী ধারাবাহিক পদযাত্রার অংশ হিসেবে আজ রাজধানীর পার্শ্ববর্তী জেলার নরসিংদীতে পদযাত্রার সমাবেশ করবে এনসিপি। কিছুক্ষণ আগে এই বিষয়ে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী হৃদয় সরকার। জি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নরসিংদী অনেকটাই মুখরিত হয়ে উঠেছে। আসলে সকাল থেকে এবং গতকাল থেকেই নরসিংদীর পুলিশ প্রশাসন থেকে বিভিন্ন রকম আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে। বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে চেকপোস্ট সহ বিভিন্ন রকম আইন শৃঙ্খলা গতি দেখা যায়। এর পাশাপাশি আসলে এই যে আজকে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের পরিবারের সাথে দেখা করবে সাজিদ আলম সহ এনসিপির সকল নেতৃবৃন্দরা। আমি যদি আমাদের পিছনে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে পুলিশ প্রশাসন ছাড়াও এনসিপির অসংখ্য নেতাকর্মীরা রয়েছে, এই জায়গার মধ্যে উপস্থিত রয়েছে এবং তারা অপেক্ষায় আছে সেই মুহূর্তের জন্য কখন কেন্দ্রীয় নেতারা আসবে এবং
তারা তাদের মূল্যবান বক্তব্য দিবে। আসলে এই যে এই জায়গার মধ্যে এনসিপি যারা নরসিংদী জেলা কেন্দ্রিক নেতা রয়েছে তার সাথে কথা বলি, তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছে যে কেন্দ্রীয় নেতারা আসলে কি বলতে চাচ্ছে বা নতুন দেশ নির্মাণের জন্য বা নতুন দেশ পরিচালনার জন্য তাদের কি দিক নির্দেশনা থাকবে। আসলে এখন প্রায় আসলে আর আধ ঘন্টা বা 1 ঘন্টা পরবর্তী সময় আসলে পদযাত্রা শুরু হবে। পদযাত্রার পর তারা একটা বিশাল সমাবেশ মানে আয়োজন করবে। আসলে আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি যে আজকে যে এনসিপি যে সভা হচ্ছে এই সবার ঠিক বিপরীত পাশেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক সহ অন্যান্য দলেরা শান্তি সমাবেশ রেখেছে। আসলে অনেকটা পাল্টাপাল্টি সমাবেশ বলতে পারি। তো নরসিংদী থেকে আমার কাছে এতটুকু ছিল। উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে লালমনিরহাটে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। এ সময় ব্যারাজের 44টি জল কপাট খুলে দেওয়া হয়। তবে মঙ্গলবার সকালে পানি কিছুটা কমে বিপদসীমার 8 সেন্টিমিটার নিচে নেমে এসেছে। রাতে তীব্র স্রোতের কারণে হাতীবান্ধা উপজেলার একটি কাঁচা সড়ক ভেঙে পড়ে। পানি কমলেও ডালিয়া ব্যারাজের ভাটির দিকে হাতীবান্ধা, কালীগঞ্জ সদর উপজেলার 15টি গ্রামের প্রায় 5000 পরিবার এখনও পানিবন্দী রয়েছে। এসব অঞ্চলের নিম্নাঞ্চল ডুবে গেছে। গতকাল 3-4টার দিক থেকে তিস্তার পানি বৃদ্ধির কারণে হু করে আমাদের এলাকার রাস্তাঘাট, আবাদি জমি জমা সব তলিয়ে গেছে। আমন ধান চাষ করছি সেটাও পানির নিচে তলিয়েছে। আমরা সব মিলিয়ে একটা খুবই আর কি এই পানির নিচে অবস্থান করতেছি। স্কুলে আসছিলাম, স্কুলে পানি ওঠার কারণে স্কুল বন্ধ, এখন বাড়ি চলে যাচ্ছি। বন্যার পানি বৃদ্ধি হওয়ার কারণে এবং আমাদের যে যাওয়া আসার রাস্তাটা আছে সেই রাস্তাটা কোমর পর্যন্ত পানি হওয়ার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারতেছে না। বরগুনার তালতলী উপজেলার করইবাড়িয়া গ্রামের বেহালায় আষাঢ়ের ভরা মৌসুমে পানি সেচ না দিয়েই চলছে খাল পুনঃখনন। এলাকাবাসীর অভিযোগ, একটি দালাল চক্র নিজেদের ঠিকাদার পরিচয় দিয়ে প্রকল্পের নীতিমালার তোয়াক্কা না করে খাল খননের নামে চালাচ্ছে এসব বাণিজ্য। একই সাথে ভয় ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। বরগুনা থেকে মোহাম্মদ জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন জাবালুন নূর। মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরগুনার তালতলী উপজেলার করইবাড়ি মাদ্রাসা সংলগ্ন বেহালা খাল পুনরায় খনন করা হচ্ছে আষাঢ়ের এই মৌসুমে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নীতিমালার তোয়াক্কা না করে নামমাত্রই খাল খনন করা হচ্ছে। খাল কাটা হয় নাই, খাল গাছ কাটা, খাল কাটছে কি কালি বেকুদ দিয়া পাশে গুনে একটু কড়াই মাটি উঠেছে। কমিটির মাধ্যমে যে খাল কাটা এটা আমি জানি না, টোটালি জানি না যে কমিটির মাধ্যমে। আমরা তো ভাবছি যে ওই কন্ট্রাক্টরের মাধ্যমে খালটা কাটে। চুন্নু সব মনে করেন এই খাল কাটতেছে, এলাকার মানুষ তো বলছে যে বিশাল কন্ট্রাক্টর, খাল কাটতে আবার উনি করছে নিজের মন মতন বানাই লইছে। আমি নাম শুনেছিলাম এটা 2টা প্রজেক্ট, একটা মোস্তাক ভাই আর চুন্নু ভাই বরুণা, এরা এই কাজটা করতেছে, এই এতদিন শুনছিলাম। যখন এই সমিতি যখন সুস্থার হয়ে গেছে, যখন স্পষ্ট হয়ে গেছে যে না তাদের কাজ না, কন্ট্রাক্টরের কাজ না, এটা কমিটির কাজ, তখন আসছে দেখি তারা আড়ালে চলে গেছে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন তিনি। এটা কাজ বাস্তবায়ন করে এলসিএস, এটার সদুত্তর এলসিএস দেবেন। আর এটা আমার দপ্তরে কোনো লিয়াজুগ করার কোনো সুযোগ নেই। এটা প্রথমে বিল ইস্যু করবে ইঞ্জিনিয়ার, কতটুকু মাটি কাটা হয়েছে কি হয়নি, তারপরে আমি স্বাক্ষর করবো, তারপর আমার দিলাম। একইভাবে প্রজেক্ট অনুযায়ী কাজ না হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা মৎস্য অফিস এবং জেলা মৎস্য অফিস উভয়কেই জানানো হবে। আমি বিশ্বাস করি যে তারা অবশ্যই তদন্ত সাপেক্ষে যারা এই কাজের সাথে যুক্ত আছেন তাদের বিষয়ে ব্যবস্থা নেবেন এবং যথাযথভাবে কাজ আদায় করে নেবেন। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত করে নীতিমালা অনুযায়ী খাল খনন করে জনদুর্ভোগ নিরসনের দাবি এলাকাবাসীর। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। অগ্রণী ব্যাংকে দেশের প্রথম শ্রেণীর ব্যাংকই নয়, জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি বলেন, দেশের অর্থনীতিতে ব্যাংকিং সেক্টরের অবস্থা খারাপ থাকলে দেশ সংকটে পড়ে। বিগত 17 বছর একটি দল ব্যাংক সেক্টরকে ধ্বংস করে গেছে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক চাপ না থাকলে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংকই সবল রাখা সম্ভব। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে।
বিগত 17 বছরে আওয়ামী সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংকিং সেক্টর। দুর্নীতি লুটপাটের কারণে জামানত হারিয়ে সংকটাপন্ন হয় বেশ কয়েকটি ব্যাংক। চরম ঝুঁকির মধ্যে ছিল অগ্রণী ব্যাংকও। নতুন চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে আবারও আলোর মুখ দেখতে শুরু করেছে অগ্রণী ব্যাংক। আমি প্রায় 350 কোটি টাকার ক্যাশ পেয়েছি, বাই রিশিডিউলিং ডাউন পেমেন্ট বাবদ তারা দিয়েছে, এটা যারা ডিফল্ট কাস্টমার্স, আর প্লাস রিশিডিউল করেছে প্রায় 3000 কোটি, অলরেডি করে ফেলেছে। এটা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে নেওয়ার কথা জানান চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। যারা এক্সিস্টিং স্টাফ আছে তারা কিন্তু গত 15 বছর তারাই কিন্তু এটা চালিয়েছে এই জায়গার, নতুন কেউই নাই, অন্য কেউ তো এসে করে নাই। দ্যাট টেবিল বিলো দ্য ব্যালেন্স শিট রিপোর্ট করা হয়নি, এরকম ফিগারও আছে প্রায়। হঠাৎ করে দেখা যায় ওগুলো ক্লাসিফাইড হয়ে গেছে, বড় বড় অ্যাকাউন্টে পেমেন্ট করে দিছে, নষ্ট অ্যাকাউন্টে পেমেন্ট করা হয়েছে, কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট করা হয়। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা থাকলে সব কিছুতেই আগানো সম্ভব বলে জানান তিনি। গত 1 বছরে অগ্রণী ব্যাংক অনেক দূর এগিয়ে এসেছে। আমার কন্ট্রাক্ট এখানে 3 বছর পর্যন্ত আছে। 3 বছরে আমি মনে প্রাণে বিশ্বাস করি চ্যালেঞ্জ যা যা আছে সেগুলি মোকাবেলার জন্য যদি আমরা সবাই, আমার ফুল স্টাফ 10,000+ স্টাফ, প্রত্যেকে যদি আপ্রাণ চেষ্টা করি, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে কাজ করার ইচ্ছা থাকে, সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, জবাবদিহিতার সঙ্গে কাজ করি, তাহলে এগুলি রেকটিফাই করা সম্ভব। অগ্রণী ব্যাংক জনগণের ব্যাংক, জনগণের আস্থার প্রতীক হিসাবে অগ্রণী ব্যাংক জনগণের মনের স্থানে থাকবে বলে জানান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গুলশানে চাঁদা নিতে ধরা পড়া সাবেক সমন্বয়কের বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার করল পুলিশ। রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওয়াশিংটনের বৈঠকে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেল বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। এবং 8.8 মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, রুশ ও জাপান উপকূলে আছড়ে পড়ল সুনামি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।